হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। ওয়েলকাম টু প্রেয়ার স্টেপ টেকনোলজি চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 49। এখানে মিলে আমরা 12টা কোশ্চেন ডিসকাশন করবো। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সাম ডাব্লিউবি কনস্টেবল, এসআই এবং এক্সাইজ পেনশনও হেল্পফুল হতে পারে। তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো, প্রত্যেকটা অঙ্ক প্রপারভাবে প্র্যাকটিস করো, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, একজন দোকানদার 80 টাকা প্রতি কেজি দরে 10 কেজি চায়ের সঙ্গে 90 টাকা প্রতি কেজি দরে 15 কেজি চা মেশান। যদি তিনি ক্রয় মূল্যের ওপর 10% লাভ করতে চান, তবে মিশ্রিত চায়ের প্রতি কেজির বিক্রয় মূল্য কত হবে? ফার্স্ট অফ অল দেখো, একজন দোকানদার প্রথমে হচ্ছে 80 টাকা কিলো দরে 10 কেজি চা ক্রয় করেছেন। তাহলে আমার সেখানে 10 কেজি চায়ের ক্রয় মূল্য কত বলতে পারি? 80 গুণ হচ্ছে 10, যেটা হচ্ছে 800 টাকা। প্রতি কিলো চায়ের দাম হচ্ছে 80 টাকা এবং 10 কিলো, তাহলে আমাদের হচ্ছে যেটা ক্রয় মূল্য হচ্ছে সেটা হচ্ছে 800 টাকা। আবার দেখো, দ্বিতীয় প্রকার যে চা সেটা হচ্ছে 90 টাকা প্রতি কিলো। আর কত কিলো সেখানে মেশানো হয়েছে? 15 কিলো। তাহলে 15 কিলোর হচ্ছে চায়ের প্রতি কিলোর দাম 90 টাকা হলে 15 কিলো চায়ের দাম আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 1350 টাকা। তাহলে দেখো, তার যেটা হচ্ছে মোট ক্রয় মূল্য সেটা আমরা কত বলতে পারি? 800 প্লাস হচ্ছে 1350, যেটা আমরা বলতে পারি হচ্ছে 2150 টাকা। তাহলে 2150 টাকা হচ্ছে তার মোট ক্রয় মূল্য। এবার দেখো, এবার মোটের উপর তিনি হচ্ছে 10% লাভ করতে চান। তাহলে 2150 টাকার যদি তিনি 10% লাভ করতে চান, তাহলে কত টাকা লাভ হবে? 2150-এর 10%, 2150 ইন্টু 10/100। এখান থেকে এই শূন্য আর এই শূন্য আমরা কাটতে পারি, এই শূন্য আর এই শূন্য আমরা কাটতে পারি। তাহলে উনি লাভ করতে চান হচ্ছে 215 টাকা। তাহলে ওনার বিক্রয় মূল্য আমরা কত বলতে পারি? 2150 টাকা ছিল ওনার ক্রয় মূল্য, আর 215 টাকা উনি লাভ করতে চান। তাহলে ওনার যেটা মোট বিক্রয় মূল্য হবে সেটা হবে 2365 টাকা। এটা হবে ওনার মোট বিক্রয় মূল্য। দেখো, কত কিলো উনি চা বিক্রি করছেন টোটাল? এখানে প্রথমে উনি 10 কিলো আর পরে হচ্ছে 15 কিলো। তাহলে টোটাল আমরা বলতে পারি যে 25 কিলো চা বিক্রি করে উনি 2365 টাকা দামে বিক্রি করতে চান। তাহলে আমরা বলতে পারি যে 25 কিলো চায়ের যে বিক্রয় মূল্য সেটাই হচ্ছে 2365 টাকা। তাহলে 1 কিলো চায়ের দাম আমরা কত বলতে পারি? 2365 ভাগ হচ্ছে 25। যদি আমরা 2365কে যদি 25 দিয়ে ডিভাইড করি, তাহলে এক্স্যাক্টলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 94 টাকা 60 পয়সা। তোমরা একবার ভাগ করে দেখো, 94 টাকা 60 পয়সা আমরা পাবো। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 2 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। বৃত্তের পরিধি যদি 2πx হয়, তবে বর্গক্ষেত্রের পরিধি কত? ফার্স্ট অফ অল, একটা বৃত্তের পরিধি যেটা আমরা ফর্মুলা জানি সেটা হচ্ছে 2πr, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার এখানে যেটা বৃত্তের পরিধি বলে দেওয়া সেটা হচ্ছে 2πx। তাহলে আমরা বলতে পারি 2πr মানে হচ্ছে 2πx। এখান থেকে এই 2π আর 2π আমরা যে কেটে দিই, তাহলে আমরা বলতে পারি r = x, অর্থাৎ বৃত্তের যেটা ব্যাসার্ধ সেটাই হচ্ছে x। এবার বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের যদি আমরা বাহুটা ধরিয়ে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু স্কয়ার। সেটাই বলেছে বৃত্তের ক্ষেত্রফলের সমান। বৃত্তের ক্ষেত্রফলের আমরা কি জানি ফর্মুলা? সেটা হচ্ছে πr², আর আরের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে x², অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে x, আমরা মাত্রই পেলাম। তাহলে এখান থেকে a = কত বলতে পারি? সেটা আমরা এখান থেকে যদি আমরা রুট করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে x² রুট করলে পাবো x, আর পায়ের রুট করলে পাবো √π, অর্থাৎ যেটা বর্গক্ষেত্রের বাহু সেটা আমরা পাচ্ছি x√π। কি বের করতে বলেছে? বর্গক্ষেত্রের পরিধি। তাহলে বর্গক্ষেত্রের পরিধির আমরা কি ফর্মুলা জানি? সেটা হচ্ছে 4a, অর্থাৎ 4 ইন্টু বাহু। তাহলে 4 আর এটা আমরা পেলাম হচ্ছে x√π। তাহলে এখানে আমরা লিখতে পারি x√π। তাহলে এটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিধি। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা অপশান ডি। আশা করি এখন তোমরা বুঝতে পারছো। পরিমিতি কিছুটা কনসেপ্ট কিন্তু তোমাদের এখন আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা বলেছে 20 মিটার দীর্ঘ, 16 মিটার প্রস্থ এবং 12 মিটার হচ্ছে উচ্চতা। এখানে তোমার 3টা ডাইমেনশন একবারে দেওয়া, 20 মিটার ইন্টু 16 মিটার ইন্টু 12 মিটার, যেখানে 20 মিটার হচ্ছে দীর্ঘ, 16 মিটার হচ্ছে প্রস্থ এবং 12 মিটার হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্যবিশিষ্ট একটা ঘরে সবচেয়ে বড় কত মাপের দণ্ডের দণ্ড রাখা যেতে পারে? কত দৈর্ঘ্যের দণ্ড রাখা যেতে পারে? অর্থাৎ দেখো, একটা ঘর আছে, এই ঘরের মধ্যে সবথেকে বড় কত মাপের দণ্ড, কত বড় দৈর্ঘ্যের আমরা একটা দণ্ড রাখতে পারবো। সবথেকে বড় মাপের যে দণ্ডটা আমরা রাখতে পারবো সেটা কিন্তু এরকমভাবে রাখতে পারবো, অর্থাৎ এটা হচ্ছে তোমার একটা ফার্স্ট অফ অল তুমি বলতে পারো একটা সমকোণী চৌপল। এই সমকোণী চৌপলের এই কর্ণটাই হবে হচ্ছে সবথেকে বড় মাপের দণ্ড কিন্তু আমরা রাখতে পারি। সেটা ফর্মুলা কি? এটার ক্ষেত্রে যেটা ফর্মুলা সেটা হচ্ছে একটা কর্ণই স্পেসিফিক্যালি, মানে 3 ডাইমেনশনাল হচ্ছে তোমার হচ্ছে বলতে পারো যে সমকোণী চৌবল। সেক্ষেত্রে সে কর্ণের যেটা ফর্মুলা সেটা হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার
প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার প্লাস হচ্ছে উচ্চতা স্কোয়ার, সেটাই হচ্ছে কর্ণের ফর্মুলা। তাহলে এখানে যেটা হচ্ছে দৈর্ঘ্য সেটাই হচ্ছে আমার 20, তাহলে আমরা লিখবো হচ্ছে 20 স্কোয়ার। যেটা হচ্ছে প্রস্থ সেটা হচ্ছে 16 স্কোয়ার, আর যেটা উচ্চতা সেটা হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কত পাবো? 20 স্কোয়ার করলে পাবো 400, 16 স্কোয়ার করলে 256, আর 12 স্কোয়ার করলে আমরা পাবো 144। যদি আমরা যোগ করি কত পাবো? সেটা হচ্ছে 800। 800কে আমরা কত লিখতে পারি? সেটা হচ্ছে 400 × 2, যেটা হচ্ছে 400 রুট করলে আমরা পাবো হচ্ছে 20, আর √2 এর রুট করলে √2। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে 20√2, অর্থাৎ অপশান ডি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। খুব সহজ অঙ্ক, শুধুমাত্র ফর্মুলা। এই অঙ্কটা কিন্তু খুব কমন অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু এক্সামে এসেই থাকে। ক্লিয়ার? তো অঙ্কগুলো খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো। নেক্সট কোশ্চেনটা দেখবো। 4 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সমপরিমাণ অর্থ 10% এবং 12.5% সরল সুদে জমা রাখার 1 বছর পর মোট সুদ আসল 17,800 টাকা, প্রতি ক্ষেত্রে কত টাকা জমা রাখা হয়েছিল? দেখো অঙ্কটা কীরকম বলেছে। মনে করো তুমি কোনো একটা ব্যাংকে 100 টাকা জমা রাখলে এবং দ্বিতীয় ব্যাংকেও তুমি 100 টাকা জমা রাখলে। প্রথম ব্যাংকটার থেকে 10% সুদ দেওয়া হচ্ছে, অর্থাৎ 100 টাকায় 10 টাকা সুদ দেওয়া হচ্ছে, এবং দ্বিতীয় ব্যাংকটাতে হচ্ছে 12.5% সুদ দেওয়া হচ্ছে, অর্থাৎ 12 টাকা 50 পয়সা করে সুদ দেওয়া হচ্ছে 100 টাকায়। এবার বলা হয়েছে যে 1 বছর পর মোট সুদ আসল হচ্ছে 17,800 টাকা, অর্থাৎ এই ব্যাংক থেকে যেটা আমি সুদ আসল পাবো, এই ব্যাংক থেকেও যে সুদ আসলটা পাবো, সেই দুটো সুদ আসল মিলিয়ে মোট টাকা হচ্ছে 17,800। আমাকে বের করতে বলা হয়েছে এক্ষেত্রে কত টাকা করে জমা রাখা হয়েছিল প্রতি ক্ষেত্রে, অর্থাৎ এই 100 টাকাটা এক্স্যাক্টলি কত টাকা সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা এরকমভাবে করতে পারি, যদি প্রত্যেকটা ব্যাংকে 100 টাকা করে জমা রাখা হয়, তাহলে এই ব্যাংকে 100 টাকা জমা রাখলে 10 টাকা আমি সুদ পেয়েছি, তাহলে আমার এখানে টাকা মোট সুদ আসল কত হবে? 100 + 10 টাকা। দ্বিতীয় ব্যাংকেও আমি 100 টাকা জমা রেখেছি, আর সেখান থেকে আমি সুদ পাচ্ছি হচ্ছে 12 টাকা 50 পয়সা, অর্থাৎ 12.5। এই যে তোমার হচ্ছে আসল, এই যে সুদ, এটা হচ্ছে সুদ আসল, আর এই হচ্ছে আসল, আর এই হচ্ছে সুদ, তাহলে এটাও হচ্ছে সুদ আসল। এই মিলিয়ে মোট যে টাকাটা পেয়েছি সেটাই হচ্ছে 17,800 টাকা। তাহলে এখান থেকে আমরা যোগ করলে কত পাবো? 110, 210 প্লাস হচ্ছে 12 পয়সা, অর্থাৎ 222 টাকা 50 পয়সা, সেটাই আমরা বলতে পারি হচ্ছে 17,800 টাকা। এটাই আমাদের হচ্ছে ইকুয়েশন, অর্থাৎ আমরা বলতে পারি 222 টাকা 50 পয়সা হচ্ছে 17,800 টাকা। এটাকে যদি আমরা একটু ফ্রেশভাবে ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে লিখতে পারি 222.5, কারণ হচ্ছে বাদিকে শূন্যর কোনো ভ্যালু নেই, আমরা শুধুমাত্র দেখলাম 222.5, সেটাই হচ্ছে 17,800 টাকা। তাহলে 1 টাকা সমান আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 17,800 ভাগ হচ্ছে 222.5। আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে কত টাকা জমা রয়েছে, অর্থাৎ 100 টাকা আমরা বের করব, কারণ আমরা প্রত্যেকটা ব্যাংকে 100 টাকা করেই জমা রেখেছি। তাহলে 100 টাকা সমান কত সেটাই আমরা বের করব। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 17,800 222.5 গুণ হচ্ছে 100, এই 100 দিকে জাস্ট এদিকে মাল্টিপ্লাই করলাম। এই দশমিক উঠানোর জন্য আমরা এখানে একটা শূন্য লিখলাম, এই দশমিক উঠিয়ে দিলাম। তাহলে এবার যদি আমরা এখান থেকে কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে কত পাবো? যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে 5 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 200, আর এটা 5 দিয়ে কাটলে আমরা কত পাবো? এটা আমরা 5 দিয়ে কাটলে পাবো হচ্ছে 445। যদি আরও 5 দিয়ে আমরা কাটি, তাহলে এটা পাবো আমরা হচ্ছে 40, আর এটা 5 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 85, এটা হচ্ছে 89, আর 89 দিয়ে 178কে ভাগ করলে আমরা পাবো 2, তার পেছনে দুটো শূন্য, অর্থাৎ 200 × 40 মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো? সেটা হচ্ছে 8,000 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেক ক্ষেত্রে 8,000 টাকা করে রাখা হবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা অপশন বি। ক্যালকুলেশনটা তোমরা নিজের একবার খাতা কলমে করো, তোমাদের কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। তোমরা শুধুমাত্র এখান থেকে ইকুয়েশনটা দেখো আর নিজেরা কিন্তু ক্যালকুলেশন করো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 5 নম্বর কোশ্চেনটা বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8, 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে। ফার্স্ট অফ অল আমাদের যেটা কাজ 6, 8 এবং 10 এটার লসাগু বের করা। 6, 8, 10-এর লসাগু কত? সেটা হচ্ছে 120। এবার দেখো বলেছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, 6, 8, 10 দিয়ে 120কে ভাগ করা যায়, কিন্তু যদি আমাদের 5 অবশিষ্ট রাখতে হয় তাহলে কিন্তু আমাদের 5 যোগ করতে হবে, অর্থাৎ 125। এবার বলেছে সেই সংখ্যাটাকে কিন্তু 7 দ্বারা ভাগ যাবে। 125কে আমরা কি 7 দিয়ে ভাগ করতে পারবো? 125কে কিন্তু আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে 125 আমাদের সংখ্যাটা হতে পারে না। তাহলে এরপরে আমরা কি করব? এবার দেখো এরপরে আমাদের যেটা কাজ থাকে, আমরা যে
লসাগুটা পেয়েছি, সেই লসাগুটারই আমরা গুণিতক, পরের গুণিতকটা দেখব, অর্থাৎ 120 পরের গুণিতক 120কে আমরা 2 দিয়ে গুণ করলাম, কত পাবো সেটা 240। তাহলে 240কেও 6, 8, 10 দ্বারা ভাগ করা যায়, কিন্তু আমাদের 5 অবশিষ্ট রাখতে হবে, আবার আমরা 5 যোগ করব। তাহলে 240-এর সাথে 5 যোগ করলে আমরা কত পাচ্ছি, সেটা হচ্ছে 245। এবার এই 245 সংখ্যাটা, তার মানে 6, 8, 10 দ্বারা ভাগ করতে গেলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। প্রথম কন্ডিশন তো স্যাটিসফাই করছে, এবার দ্বিতীয় কন্ডিশনটাও আমাদের দেখতে হবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে। 245কে দেখো 7 দ্বারা ভাগ করা যায় কি না, 245কে কিন্তু আমরা 7 দ্বারা পুরোপুরি ভাগ করতে পারি। তাহলে আমাদের যেটা এক্ষেত্রে অ্যান্সার হবে সেটা হবে 245। 245ই হবে আমাদের অ্যান্সার, কারণ সংখ্যাটাকে যখন আমরা 6, 8, 10 দ্বারা ভাগ করব তখন 5 অবশিষ্ট থাকবে, আবার 7 দ্বারা ভাগ করলে কিন্তু পুরোপুরি ভাগ মিলেও যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে 245। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 6 নম্বর কোশ্চেনটা বলেছে 792 টাকা 3 জন পুরুষ, 4 জন স্ত্রীলোক ও 7 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হয় যে একজন পুরুষ, একজন স্ত্রীলোক ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত হয় 3:2:1। প্রতিটি স্ত্রীলোক টাকা পান, প্রতিটি স্ত্রীলোক কত টাকা করে পান সেটাই আমাদের বের করতে হবে। প্রথমে দেখো আমরা এরকম করব যে আমরা ধরে নিলাম যে প্রত্যেক পুরুষ 3x করে, প্রত্যেক মহিলা হচ্ছে 2x করে, আর প্রত্যেক বালক হচ্ছে x টাকা করে পান। এখানে কতজন পুরুষের কথা বলা হয়েছে, 3 জন। তাহলে 3 জন পুরুষ মোট কত টাকা পাবে, 3 × 3x। কতজন মহিলা, 4 জন। তাহলে এক একজন মহিলা 2x করে পেলে মোট 4 জন মহিলা আসলে কত টাকা টোটাল পাবে তারা, 2x × হচ্ছে 4। আর কতজন বালক আছে, 7 জন। তাহলে একজন বালক x টাকা করে পেলে 7 জন বালক মোট কত টাকা পাবে, x × 7। এই যে মোট যে টাকাটা সেটাই কিন্তু আমাদের এখানে 792। তাহলে আমরা ইকুয়াল টু লিখতে পারি 792। তাহলে এখান থেকে আমরা পাবো 9x, এখান থেকে আমরা পাবো 8x, আর এখান থেকে আমরা পাবো হচ্ছে 7x, ইকুয়াল টুই হচ্ছে 792। যেটা আমরা এখান থেকে বলতে পারি 24x ইকুয়াল টু হচ্ছে 792। তাহলে x ইকুয়াল টু আমরা কত বলতে পারি, 24 দিয়ে 792কে যদি আমরা ভাগ করি আমরা পাবো 33, অর্থাৎ x এর ভ্যালু 33। আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে প্রতিটি স্ত্রীলোক কত টাকা করে পান, প্রতিটা স্ত্রীলোক কত টাকা করে পান সেটা হচ্ছে 2x, অর্থাৎ 2 × 33, যেটা আমরা বলতে পারি প্রত্যেকটা স্ত্রীলোক 66 টাকা করে তাহলে পাবেন। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরেও যদি কারো কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 7 নম্বর কোশ্চেনটা বলেছে একজন ব্যবসায়ী দুটি দ্রব্যের একটি 30% লাভে অপরটি 10% লাভে বিক্রয় করায় মোট বিক্রয় মূল্য হয় 48 টাকা। আবার উভয় দ্রব্য 20% লাভে বিক্রয় করলে মোট মূল্য পূর্বের সমান হয়। দ্বিতীয় দ্রব্যটি কত টাকায় উনি বিক্রি করেছেন। আমরা প্রথমে ধরে নিলাম, দেখো একটা দ্রব্যের ক্রয় মূল্য x টাকা, যদি তিনি 30% লাভে বিক্রি করে থাকেন তাহলে এটার হচ্ছে বিক্রয় মূল্য কত হবে, x এর 130%, অর্থাৎ x × 130 হচ্ছে 100। অপর দ্রব্যটি হচ্ছে 10% লাভে বিক্রি করেছেন। আমরা ধরে দিলাম যে দ্বিতীয় দ্রব্যটার যেটা ক্রয় মূল্য সেটা y টাকা, তাহলে 10% লাভে বিক্রি করা হলে এটার বিক্রয় মূল্য আমরা কত বলতে পারি, y এর 110%, অর্থাৎ y × 110 হচ্ছে 100। এটাও কনসেপ্ট আমাদের প্রত্যেক ক্লিয়ার আছে। এবার বলেছে এটার যেটা মোট বিক্রয় মূল্য সেটাই হচ্ছে 48 টাকা, অর্থাৎ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 48। আবার বলেছে দেখো উভয় দ্রব্য 20% লাভে বিক্রয় করলে মোট মূল্য পূর্বের সমান হয়। যদি উভয় দ্রব্যকে 20% লাভে বিক্রি করা হয়, এক্সকে যদি আমরা 20% লাভে বিক্রি করি সেটার বিক্রয় মূল্য কত হবে, x × 120/100। ওয়াইকে যদি আমরা 20% লাভে বিক্রি করি তাহলে ওয়াইয়ের বিক্রয় মূল্য কত হবে, সেটা হচ্ছে 120/100 ইকুয়াল টু কিন্তু বিক্রয় করলে মোট বিক্রয় মূল্য পূর্বের সমান হয়, অর্থাৎ 48 টাকাই হয়। এটাই আমরা বলতে পারি। তাহলে আমরা দেখো এটাকে কিন্তু এটাও লিখতে পারতাম যে প্রথমে যেটা আমরা মোট বিক্রয় মূল্য পেলাম x এর হচ্ছে 130/100 যেহেতু 30% লাভে, তারপরে হচ্ছে দ্বিতীয় দ্রব্যটা 10% লাভে y × 110/100। তাহলে প্রথম দ্রব্যটা 30% লাভে এবং দ্বিতীয় দ্রব্যটা 10% লাভে বিক্রি করে মোট যে বিক্রয় মূল্য আমরা পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রেও তো সেম বিক্রয় মূল্য আমরা পেয়েছি, তাহলে আমরা এখানে লিখতে পারি x × 120/100 প্লাস y × হচ্ছে 120/100, কারণ প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি x × 130/100 আর x × 120/100 যদি আমরা এপাশে নিয়ে আসি আমরা কিন্তু এখান থেকে পাবো x × 10/100। আর
ওয়াই ইন্টু 120/100, ওয়াই ইন্টু 110/100কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে পাবো ওয়াই ইন্টু 10/100। তাহলে এখান থেকে এই 100 ক্যান্সেল আউট হয়ে যায়, 10ও ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু কিন্তু সমান। এবার আমরা প্রথম সমীকরণটা কী পেয়েছি একবার দেখে নিই। প্রথম সমীকরণটা পেয়েছিলাম এক্স ইন্টু 130/100 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 110/100 ইকুয়াল টু পেয়েছি আমরা 48, এটাই তো পেয়েছিলাম। তাহলে আমরা মাত্রই বের করলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা এখানে কি করব, ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দেব। তাহলে দেখো এটার নিচে 100, এটার নিচেও 100, লসাও করলে আমরা কত পাবো, এদিকে হচ্ছে তোমার 100, এদিকে হচ্ছে 130x আর এদিকে হচ্ছে 110x। আমরা যদি প্লাস করে দিই তাহলে পাবো হচ্ছে 240x ইকুয়াল টুই হচ্ছে 48। এখান থেকে 0 0 কেটে দাও, 24 দিয়ে 48কে কাটলে 2, তাহলে আমরা এক্সের ভ্যালু বলতে পারি হচ্ছে 20, অর্থাৎ প্রথম দ্রব্যের যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে 20 টাকা। আবার আমরা এটা মাত্র বের করে রেখেছি যে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে প্রথম দ্রব্যের যদি ক্রয় মূল্য 20 টাকা বলি, দ্বিতীয় দ্রব্যেরও ক্রয় মূল্য কিন্তু 20 টাকা, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই আমরা পেয়েছি। তাহলে দ্বিতীয় দ্রব্যে যদি আমরা ক্রয় মূল্য যদি 20 টাকা পাই, তাহলে আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে দ্বিতীয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করা হয়েছিল। আমরা এখানে যেটা বের করব সেটা হচ্ছে দ্বিতীয় দ্রব্যটা প্রথমে 10% লাভে বিক্রি করা হয়েছিল, তাহলে সেটাই বের করব। তাহলে দেখো যদি 20 টাকার তুমি 10% বের করো, 20 টাকার 10% বের করলে আমরা কত পাবো, আরও 2 টাকা পাবো। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় দ্রব্যের যেটা বিক্রয় মূল্য হবে সেটা হবে 22 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশান ডি। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার। এটার কিন্তু সলিউশন তোমরা পিডিএফ ফর্মে এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনটা বলেছে 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের গড় ছিল 27.5 বছর। বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 16:5। এখন পুত্রের বয়স কত? দেখো 4 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের গড় কত ছিল, সেটা হচ্ছে 27.5। পিতা এবং পুত্রের তাহলে আমরা বলতে পারি 4 বছর পূর্বে মোট বয়স কত ছিল, 27.5 গুণ হচ্ছে 2, যেটা ছিল হচ্ছে 55 বছর। তাহলে আমরা বলতে পারি যে 4 বছর পূর্বে তাদের যেটা মোট বয়স ছিল সেটা ছিল 55। তাহলে বর্তমানে তাদের মোট বয়স কত হবে, 4 বছর করে দুজনের বেড়ে যাবে, পিতার বয়সও 4 বছর বৃদ্ধি পাবে, আবার পুত্রের বয়সও 4 বছর বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি তাদের বর্তমানে যেটা মোট বয়স সেটা হচ্ছে 55 যোগ হচ্ছে 8, অর্থাৎ বর্তমানে তাদের মোট বয়স আমরা বলতে পারি হচ্ছে 63 বছর। আর বর্তমানে তাদের বয়সের অনুপাত কত বলে দেওয়া, সেটা হচ্ছে 16:5। বর্তমানে তাদের বয়সের অনুপাত বলে দেওয়া 16:5, আর তাদের যেটা হচ্ছে মোট বয়সের যোগফল বর্তমানে সেটা আমরা পেলাম 63। তাহলে এখান থেকে যদি আমরা ইউনিট হিসাব করি 16 আর 5 যোগ করলে কত হবে 21। তাহলে আমরা বলতে পারি 21 ইউনিট মানে হচ্ছে 63, যেখান থেকে 1 ইউনিট মানে হচ্ছে 3। আমাদের যেটা বের করতে হয়েছে সেটা হচ্ছে পুত্রের বয়স কত, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স কত, 5 ইউনিট। তাহলে আমরা বলতে পারি 5 ইউনিট সমান কত হবে, সেটা হচ্ছে 3 গুণ 5, অর্থাৎ 15 বছর। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 9 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1815 এবং তাদের ভাগফল 3/5, সংখ্যা দুটির পার্থক্য কত? ফার্স্ট অফ অল দেখো দুটো সংখ্যার গুণফল, একটা সংখ্যা যদি আমরা এক্স ধরি আর একটা সংখ্যা ওয়াই বলি, তাহলে আমরা বলতে পারি যে এদের যেটা গুণফল সেটাই বলে দেওয়া হচ্ছে 1815, আর এদের ভাগফল অর্থাৎ এক্সকে যদি আমরা ওয়াই দিয়ে ভাগ করি, এদের যেটা ভাগফল সেটা আমাদের বলে দেওয়া 3/5। তাহলে দেখো আমরা এখান থেকে এরকম করতে পারি, আমরা এখান থেকে বলতে পারি এক্স বাই ওয়াই মানে হচ্ছে x/y, সেটা এখানে অনুপাতটা হচ্ছে 3:5। তাহলে আমরা এখানে এক্সকে ধরে নিতে পারি মনে করো 3a ধরে নিলাম, আর ওয়াইকে আমরা ধরে নিলাম হচ্ছে 5a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের যেটা এক্সের জায়গায় আমরা লিখতে পারি 3a, ওয়াইয়ের জায়গায় লিখতে পারি 5a। এদের যেটা গুণফল সেটাই বলে দেওয়া হচ্ছে 1815। তাহলে এদের গুণ করলে আমরা কত পাবো, সেটা হচ্ছে 15a², এটাই হচ্ছে 1815। এখান থেকে a² সমান কত পাবো, যদি 15 দিয়ে আমরা 1815কে ভাগ করি, আমরা 18-র মধ্যে 15 ভাগ দিলে 1, তারপরে পাচ্ছি 31, 15কে 2 বার ভাগ দিলে হচ্ছে 30, তাহলে আরও 1, অর্থাৎ 1:1। a² সমান আমরা পেলাম হচ্ছে 1:1, a² সমান আমরা পাচ্ছি 1:1। তাহলে আমরা a ইকুয়াল টু কত বলতে পারি, a ইকুয়াল টু বলতে পারি 11। তাহলে একটা সংখ্যা আমরা পেলাম হচ্ছে 33, আরেকটা সংখ্যা আমরা পাচ্ছি হচ্ছে 55। এবার বলেছে এদের মধ্যে পার্থক্য 33 আর 55, এদের মধ্যে পার্থক্য কত, 55 থেকে 33 মাইনাস করে দাও, যেটা হচ্ছে 22। তাহলে আমাদের যেটা অ্যান্সার সংখ্যা দুটোর যেটা পার্থক্য সেটা হচ্ছে 22। অপশান ডি হবে আমাদের অ্যান্সার। খুব সহজ অঙ্ক, শুধুমাত্র প্রপার প্র্যাকটিস করো, খুব সহজেই অঙ্কগুলো কিন্তু তোমরা ক্যালকুলেশন করতে পারবে। আমি এখানে করে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু এগুলো পেন এবং পেপার মানে ইউজ না করেই কিন্তু সলভ করতে পারবে যদি শুধুমাত্র প্রপারভাবে প্র্যাকটিস করো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব।
10 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার যোগফলে 40%, সংখ্যা দুটির বিয়োগফলে 50%-এর সমান, সংখ্যা দুটোর অনুপাত কত? দুটো সংখ্যার যোগফল, একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, এদের যোগফলের 40%, তাহলে হচ্ছে 40/100 ইকুয়াল টু বলেছে এদের বিয়োগফল, তাহলে এদের বিয়োগফলটা আমরা লিখতে পারি x মাইনাস y, তার 50%, তাহলে হচ্ছে 50/100। তাহলে দুটো সংখ্যার যোগফলের 40%, তাদের হচ্ছে বিয়োগফলের 50% হচ্ছে সমান। এবার এখান থেকে এই 100 আমরা কেটে দিতে পারি, 0 0 কেটে দিতে পারি। তাহলে এখান থেকে যেটা আমরা লিখতে পারি 4 দিয়ে x প্লাস ওয়াইকে মাল্টিপ্লাই করলে 4x প্লাস হচ্ছে 4y। আর এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে 5x মাইনাস হচ্ছে 5y। যদি আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, 4x থেকে 5x মাইনাস করলে আমরা পাবো হচ্ছে মাইনাস এক্স, আর এদিকে মাইনাস 5y, এদিকে 4y, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 9y। তাহলে এক্স ইস টু ওয়াই আমরা কত লিখতে পারবো, এই মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে যদি আমরা এক্স ইস টু ওয়াই এখান থেকে একবারে লিখতে চাই, ওয়াইয়ের সহগ কত এখানে 9, তাহলে 9কে লিখে দাও সামনে, আর এক্সের সহগ মানে এক্সের সাথে কত আছে এখানে 1কে লিখে দাও পিছনে। অর্থাৎ যখন আমরা মনে করো এখানে আমরা যেটা পেলাম যে এক্স ইকুয়াল টু পেলাম হচ্ছে 9y, যদি আমাদের এক্স ইস টু ওয়াই সরাসরি লিখতে হয়, ওয়াইয়ের সহগটাকে আমরা লিখবো সামনে আর এক্সের সহগটাকে আমরা লিখবো পিছনে। এক্সকে আমরা সামনে লিখেছি, তাহলে এক্সের সহগকে আমরা লিখবো পিছনে, আর ওয়াইকে লিখেছি আমরা পিছনে, তাহলে ওয়াইয়ের সহগকে লিখবো সামনে। বাস এভাবে রিভার্স করে দিলেই আমরা অনুপাত লিখে দিতে পারি। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 9:1, এটা গেল। এছাড়াও এই অঙ্কটাকে আরও সহজ করতে পারি, যখনই দুটো সংখ্যার যোগফলে 40%, সংখ্যা দুটির বিয়োগফলে 50% সমান, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে, জাস্ট হচ্ছে 50 প্লাস 40 করো একবার, আরেকবার 50 মাইনাস 40 করো, তাহলে কিন্তু তুমি অ্যান্সার একবারেই বলে দিতে পারো। এখানে তোমার 90 আর এখানে হচ্ছে 10, তাহলে অনুপাত হচ্ছে 9:1, এক লাইনেই তুমি অ্যান্সার বলে দিতে পারো। আশা করি বুঝতে পারলে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেনটা দেখবো। 11 নম্বর কোশ্চেনটা বলেছে তিনটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4:6, তাদের লসাগু 180, ছোট সংখ্যাটি কত? ফার্স্ট অফ অল আমরা একটা সংখ্যা ধরে নিলাম 3x, আরেকটা সংখ্যা ধরে নিলাম 4x, আরেকটা সংখ্যা 6x। তাহলে এদের লসাগু আমরা কত বলতে পারি, 3x 4x আর 6x। দেখো 3 4 6 লসাগু কত হবে 12, আর শুধু এক্সটাকে সঙ্গে নিয়ে নাও, তাহলে এই তোমার লসাগু হয়ে গেল। সেটাই এখানে বলা হচ্ছে 180। তাহলে x ইকুয়ালটা আমরা কত বলতে পারি, 12 দিয়ে 180কে ভাগ, যেটা হচ্ছে 15। তাহলে আমাদের যেটা বের করতে হচ্ছে ছোট সংখ্যা, ছোট সংখ্যাটা কত 3x। তাহলে আমরা 3x কত বলতে পারি, 3 গুণ x এর ভ্যালু আমরা পেলাম 15, তাহলে সেটা হচ্ছে 45। তাহলে ছোট সংখ্যাটা যেটা হবে সেটা হচ্ছে 45। অপশান এ হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 12 নম্বর কোশ্চেনটা বলেছে এক ব্যক্তি বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রেল স্টেশন থেকে 10 মিনিট পরে হচ্ছে ছাড়বে এমন ট্রেনকে ধরার জন্য প্রথমে কিছুটা পথ 4 কিলোমিটার গতিতে হাঁটেন এবং অবশিষ্ট পথ 8 কিলোমিটার গতিতে রিকশায় গিয়ে যথাসময়ে স্টেশনে পৌঁছান। ওই ব্যক্তি কতটা পথ রিকশায় গিয়েছিলেন? ফার্স্ট অফ অল দেখো এখানে যেটা আমাদের বলা যে বাড়ি থেকে ব্যক্তির যেটা দূরত্ব সেটা কিন্তু 1 কিলোমিটার, আর রেল স্টেশন থেকে 10 মিনিট পরে একটা ট্রেন ছাড়বে, তার মানে আমরা ধরে নিতে পারি যে ব্যক্তি কিন্তু বাড়ি থেকে রেল স্টেশনে পৌঁছেছে হচ্ছে 10 মিনিট পরেই। তাহলে আমরা এরকম করতে পারি, দেখো 1 কিলোমিটারের মধ্যে আমি ধরে নিলাম হচ্ছে x মিটার পথ বা x কিলোমিটার পথ উনি যেটা গেছেন সেটা হচ্ছে হেঁটে গেছেন। তাহলে x কিলোমিটার পথ যেতে যদি ওনার যদি প্রত্যেক গতিবেগ যদি 4 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে x কিলোমিটার পথ যদি ওনার সময় কত লাগবে সেটা হচ্ছে x/4। এটা হচ্ছে আমার দূরত্ব, আর এই হচ্ছে গতিবেগ। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা পাই সময়। তাহলে 1 কিলোমিটারের মধ্যে বাকি পথ যেটা 1 - x এত কিলোমিটার, সেটা উনি গেছেন কিসে, সেটা হচ্ছে গেছেন রিকশায়। তাহলে রিকশায় যেতে তার কত সময় লাগবে, এটা হচ্ছে দূরত্ব আর এই হচ্ছে গতিবেগ, তাহলে সময়, আর সেটা আমরা বলতে পারি হচ্ছে 10 মিনিট। আমরা যদি সেটাকে ঘন্টায় কনভার্ট করে নিই কত লিখতে পারি, সেটা হচ্ছে 10/60। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণটা যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা এক্স এর ভ্যালু বের করে নিতে পারি। তাহলে দেখো এই ইকুয়েশনটা যদি আমরা ফ্রেশভাবে একটু সলভ করি, তাহলে আমরা এখান থেকে লিখলাম প্রথমে x/4, এখান থেকে আমরা লিখলাম হচ্ছে 1 মাইনাস হচ্ছে x বাই হচ্ছে 8, আর 10/60কে আমরা লিখতে পারি হচ্ছে 1/6। প্রথমে হচ্ছে 8 এবং 4 দশক করলে কত 8, তাহলে এদিক থেকে আমরা লিখতে পারি 2x, এখানে হচ্ছে 1 মাইনাস x ইকুয়াল টু হচ্ছে 1/6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, এখান থেকে যদি আমরা লিখি 2x থেকে মাইনাস x করলে হচ্ছে x প্লাস হচ্ছে 1, আর হচ্ছে 8টাকে যদি আমরা উপরে পাঠিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 8/6। তাহলে x প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 4/3। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু যেটা বলতে পারি সেটা হচ্ছে 4/3 মাইনাস হচ্ছে 1, 4/3 মাইনাস হচ্ছে 1। তাহলে x এর ভ্যালু আমরা কত বলতে পারি, সেটা হচ্ছে 1/3। তাহলে এই যে পথটা সেটা এটা কিন্তু উনি গেছেন হচ্ছে হেঁটে, আর আমাদের যেটা বের করতে বলেছে যে ব্যক্তি কতটা পথ হচ্ছে রিকশায় গিয়েছিলেন। তাহলে দেখো x এর ভ্যালু আমরা পেলাম 1/3,
যেটুকু যদি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এরপরে আমরা লিখতে পারি যে এক্স কিলোমিটার পথ উনি গিয়েছিলেন হেঁটে, যেটা হচ্ছে 1/3। তাহলে বাকি পথটা উনি গিয়েছিলেন রিক্সায়, যেটা হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1/3। তাহলে আমরা বলতে পারি 2/3 কিলোমিটার যেটা পথ সেটা উনি গিয়েছিলেন হচ্ছে রিক্সায় করে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। খুব সুন্দর অঙ্ক। তো এই হচ্ছে আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 49। এখানে মিলে আমরা 12টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এরপরে যদি কারো কোথাও ডাউটস থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করে অবশ্যই কিন্তু ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ অল।